প্রিয় ভাই বোনেরা, কেমন আছো তোমরা? আবারও ফিরে আসলাম পদার্থবিজ্ঞান প্রথম পত্র চতুর্থ অধ্যায় নিউটনিয়ান বলবিদ্যা নিয়ে। আজকে এই চ্যাপ্টারের ক্লাস নাম্বার 4। আমরা লাস্ট ক্লাসে নিউটনের গতিসূত্রগুলো পড়তেছিলাম এবং বলের ঘাত বল এগুলো সংজ্ঞা পড়ছিলাম, অনেকগুলো অঙ্ক করছিলাম। আজকে আমরা নিউটনের গতিসূত্রের ব্যবহার করব। নিউটনের গতিসূত্রের ব্যবহার। নিউটনের গতিসূত্রের ব্যবহার। নিউটনের গতিসূত্রের ব্যবহার, এক নাম্বার ব্যবহারটা আমি বলি। অ্যাথলেটের লং জাম্প দেওয়া। লং জাম্প দেওয়া, তুমি এটা ভালো বুঝো। বিষয়টা হলো কিরকম, কথা মনে যদি শোনো। একজন অ্যাথলেট লং জাম্প দেওয়ার পূর্বে, তুমি অলিম্পিক গেম গুলা বা বিভিন্ন খেলাধুলায় দেখছো, বা তোমাদের স্কুলের যে বা স্কুল বা কলেজের যে স্পোর্টস হয়, স্পোর্টসে তুমি দেখছো যে একজন অ্যাথলেট লং জাম্প দেওয়ার পূর্বে বেশ কিছু দৌড় দেয়। বেশ কিছু কি দেয়? দৌড় দেয়। এর উদ্দেশ্য হলো গতি জড়তা অর্জন করা। এর উদ্দেশ্য হলো গতি জড়তা অর্জন করা, যার দরুন সে জাম্প দেওয়ার পর বেশ খানিকটা দূরত্ব অতিক্রম করতে সক্ষম হয়। আবার বলি, তুমি যখন স্কুলে স্পোর্ট দিছো, যখন লং জাম্প দিছো, তুমি কিন্তু অনেকটুকু দৌড়ছো, দৌড়ার পরে কি দিছো? লাভ দিছো। বিষয়টা তুমি একটু বুঝো। একজন অ্যাথলেট লং জাম্প দেওয়ার পূর্বে বেশ কিছু দূর থেকে দৌড় দেয়। এর উদ্দেশ্যটা হলো যে গতি জড়তা অর্জন করা। গতি জড়তা অর্জন করা, মূল কাজটা হলো গতি জড়তা অর্জন করা, যার দরুন সে জাম্প দেওয়ার পর বেশ খানিকটা দূরত্ব অতিক্রম করতে কি হয়? সক্ষম হয়। এটার মতো যে সে যখন লাফ দেওয়ার পূর্বে অনেকটুকু দৌড়ে নেয় আগে। দৌড় দেওয়ার উদ্দেশ্যটা হলো গতি জড়তা অর্জন করা, যার দরুন সে জাম্প দেওয়ার পর বেশ খানিকটা দূরত্ব অতিক্রম করতে সক্ষম হয়। আরেকটা হলো বন্দুক থেকে গুলি ছোড়া। বন্দুক থেকে গুলি ছোড়া। বন্দুক থেকে গুলি ছোড়া, মনে শোনো। বন্দুক থেকে গুলি ছড়লে গুলিটি প্রচন্ড বেগে সামনে ছুটে যায়। বন্দুক থেকে গুলি ছড়লে গুলিটি প্রচন্ড বেগে সামনে ছুটে যায়, তাই না? তো বন্দুকটি গুলির উপর কি করে? এফ বল প্রয়োগ করে। বন্দুকটি গুলির উপর কি করে? এফ বল প্রয়োগ করে। তাহলে গুলিটিও বন্দুকের উপর সমান ও বিপরীতমুখী বল প্রয়োগ করে। বন্দুকটি গুলির উপর কি করে? এফ বল প্রয়োগ করে। তাহলে নিউটনের তৃতীয় সূত্র অনুসারে কি গুলিটিও কি করে? বন্দুকের উপর সমান ও বিপরীত বল প্রয়োগ করে। এই প্রতিক্রিয়া বলের জন্য বন্দুকটিও পেছন দিকে এগিয়ে যায়। প্রতিক্রিয়া, গুলিটা সামনে দিকে গেছে, প্রতিক্রিয়ার কারণে বন্দুকটা কি যায়? গুলিটা যেহেতু সামনে দিকে গেছে, প্রতিক্রিয়ার কারণে বন্দুকটা কি যায়? পেছন দিকে এগিয়ে যায়। এটা হলো বন্দুক থেকে গুলি ছোড়া। তুমি খেয়াল করো, তুমি মনে করি বন্দুকের ভর এম, বন্দুকের পশ্চাৎ বেগ ভি, গুলির ভর এম, গুলির বেগ ভি, আমরা ধরে নিলাম। এখন গুলি ছোড়ার আগে তাদের মোট ভরবেগ, গুলি ছোড়ার পূর্বে তাদের মোট ভরবেগ
বাচ্চারা খেয়াল করো, মোট ভরবেগ হলো বন্দুকের ভরবেগ প্লাস গুলির ভরবেগ। কারণ গুলি ছোড়ার পূর্বে বন্দুকটা অস্থির, গুলিটা অস্থির, তোমাদের বেগ কি শূন্য, যেহেতু বেগ শূন্য ভরবেগ কত হবে শূন্য, ভরবেগ কত হবে শূন্য। গুলি ছোড়ার পূর্বে বন্দুকটা অস্থির, গুলিটা অস্থির, তোমাদের বেগ কি শূন্য, বেগ শূন্য হতে ভরবেগ শূন্য, ভরবেগ শূন্য, তো মোট ভরবেগ কত শূন্য। এখন গুলি ছোড়ার পর তাদের মোট ভরবেগ, বন্দুকের ভরবেগ প্লাস গুলির ভরবেগ, বন্দুকের ভরবেগ গুলির ভরবেগ, তাই তো? কারণ তুমি ভরবেগের নিত্যতা সূত্র অনুসারে জানো যে আগের এবং পরের ভরবেগ কি হবে সমান, কিন্তু ভরবেগের নিত্যতা সূত্র অনুসারে পূর্বের ও পরের ভরবেগ সমান হবে। তাহলে পূর্বের ভরবেগ শূন্য, আর পরের ভরবেগ এমভি প্লাস এমভি, পূর্বের এবং পরের ভরবেগ কি হবে সমান হবে। তাহলে এখান থেকে তুমি খেয়াল করে দাও তো, তুমি এমভি সমান বা কত পাইছো মাইনাস এমভি, বা ভি সমান কত পাইছো মাইনাস এমভি বাই এম। এটা হলো বন্দুকের পশ্চাৎবেগ। এই ঋণাত্মক চিহ্ন দ্বারা বোঝায় গুলিটা যেদিকে যাবে বন্দুক তার বিপরীত দিকে যাবে, বন্দুক তার কি যাবে বিপরীত দিকে যাবে। তাহলে বন্দুকের পশ্চাৎবেগের সূত্র তুমি কি পাই গেলা, এমভি ইকুয়াল মাইনাস এমভি। এর মাইনাস চিহ্ন দ্বারা কি বোঝায়, যে পশ্চাৎ বোঝায়, গুলিটা যেদিকে যাবে বন্দুক তার কি তার বিপরীত দিকে যাবে। তাহলে আমরা এই বন্দুক থেকে গুলি ছোড়ার ইকুয়েশনটা দেখলাম কিভাবে আসছে। এই ইকুয়েশনে এখন একটা আমরা ম্যাথ দেখব। ম্যাথ 1। 6 কেজি ভরের একটি বন্দুক হতে 0.01 কেজি ভরের একটি গুলি 300 ms/1 বেগে বের হয়ে গেল। বন্দুকের পশ্চাৎবেগ নির্ণয় করো। পশ্চাৎবেগ নির্ণয় করো। দেয়া আছে বন্দুকের ভর 6 কেজি, গুলির ভর 0.01 কেজি, গুলির বেগ
300 ms ইনভার্স। বন্দুকের পশ্চাৎ বেগ কত? আমরা জানি mv ইকুয়াল -mv। গুলির ভর দেয়া আছে 0.01, গুলির বেগ দেয়া আছে 306। সুতরাং বন্দুকের পশ্চাৎ বেগ, পশ্চাৎ লিখলে এখানে মাইনাস দিতে হবে না, পশ্চাৎ দিলে এখানে মাইনাস দেওয়ার প্রয়োজন নেই। তাহলে একদম সহজ একটা অঙ্ক, বন্দুক থেকে গুলি ছোড়ার। তাহলে নিউটনের গতিসূত্রের ব্যবহারের মধ্যে তুমি দুইটা ব্যবহার এখন পর্যন্ত দেখছো, একটা হলো অ্যাথলেটের লং জাম্প দেয়া, আর একটা হলো বন্দুক থেকে গুলি ছোড়া। আরেকটা হলো তোমার ঘোড়ার গাড়ির চলাচল। ঘোড়ার গাড়ির চলাচলটা হলো ঘোড়া যে তোমার চলে, সে কি করে, তার পা দিয়ে মাটিতে বল প্রয়োগ করে, মাটি উঠে দিয়ে প্রতিক্রিয়া দেয়, এবং এই প্রতিক্রিয়ার কারণে ঘোড়া কি যায়, সামনের দিকে আগায় যায়। ঘোড়া কি করে, মাটিতে বল প্রয়োগ করে, মাটি থেকেও কি আসে, প্রতিক্রিয়া আসে, এই প্রতিক্রিয়ার কারণে ঘোড়া কি যায়, সামনের দিকে আগায় যায়। এইটা তুমি মেইন বই একটু রিডিং পড়তে পারো, এটা আমি শীটের মধ্যে দেই না, মেইন বইতে রিডিং বই নিবা। আরেকটা হলো নৌকার গুণ টানা। নৌকার গুণ টানাটাও কিন্তু আমি আজকে শীটে দেই নাই, কেন? নৌকার গুণ টানাটা আমি ভেক্টর অধ্যায়ে তোমাদের পড়াইছি। নৌকার গুণ টানা ভেক্টর অধ্যায়ে অনেক সময় নিয়ে পড়াইছি, এটা ইম্পর্টেন্ট ছিল। ভেক্টর অধ্যায়ে আমি ইম্পর্টেন্ট বলছিলাম, এবং ভেক্টর অধ্যায়ে অনেক সময় নিয়ে পড়াইছি, এই কারণে আজকের শীটের মধ্যে নৌকার গুণ টানা দেয়নি। তাহলে বাচ্চারা এখন পর্যন্ত তুমি কয়টা উদাহরণের কথা বললাম? অ্যাথলেটের লং জাম্প দেওয়া অনুধাবনে আসতে পারে, ইম্পর্টেন্ট। বন্দুক থেকে গুলি ছোড়া, এটা অনুধাবনে আসবে না, কিন্তু এরকম ম্যাথ আসতে পারে, বন্দুক থেকে গুলি ছোড়া। ঘোড়ার গাড়ি চলাচল, এটা মেইন বই রিডিং পড়বা, বোঝার জন্য শুধুমাত্র রিডিং পড়বা, এতটুকুই কাজ। নৌকার গুণ টানাটা ইম্পর্টেন্ট, এটা আমরা ভেক্টর অধ্যায়ে পড়াইছি, এই কটা আজকে ক্লাস আলোচনা করা হয় নাই, কারণ নৌকার গুণ টানাটা আমরা ভেক্টর বিভাজন দিয়ে বুঝাইছিলাম, ভেক্টর অধ্যায়ের পড়া। তাহলে অ্যাথলেটের লং জাম্প দেয়া, বন্দুক থেকে গুলি ছোড়া, ঘোড়ার গাড়ির চলাচল, নৌকার গুণ টানা, 4টা উদাহরণ গেল। হ্যাঁ, আরেকটা হলো পাখির আকাশে উড়া। পাখির আকাশে উড়া, পাখির আকাশে ওড়া, মনোযোগ দিয়ে শুনতে হবে। মনে করো পাখি, তার 2টা পাখা, বাতাসকে বল প্রয়োগ করলো F1 F2। পাখি তার 2টা পাখা, এই পাখায় F1 বল প্রয়োগ করলো বাতাসে, এই পাখায় F2 বল প্রয়োগ করলো। হ্যাঁ, তখন বাতাসও কি দিবে, প্রতিক্রিয়া দিবে, R1 R2, বাতাসও কি দিবে, প্রতিক্রিয়া দিবে, এবং এই 2টার প্রতিক্রিয়াটা এখানে আসবে, এবং এই প্রতিক্রিয়ার কারণে পাখিরা কি যাবে, সামনের দিকে আগায় যাবে। মনোযোগ দিয়ে শোনো, পাখি বাতাসকে কি করে, বল প্রয়োগ করে, বাতাসও কি দেয়, প্রতিক্রিয়া দেয়, এই প্রতিক্রিয়ার কারণে পাখি কি আকাশে ওড়ে। এখন সে এই এই পাখায় F বল প্রয়োগ করলো, এই পাখায় F বল প্রয়োগ করলো, তাদের লব্ধিটা কোথায় হবে, এই বিন্দুতে, এবং সে সামনের দিকে আগায় যাবে। কারণ বিষয়টা হলো এরকম, পাখি তো সারা জীবন সামনের দিকে আগায় যায় না, কখনো ডানে যায়, কখনো বামে যায়, তাই না, কখনো স্থির থাকে। এখন তার 2টা পাখা, মনে করো এই পাখায় সে কম বল প্রয়োগ করলো, আর এই পাখায় বেশি বল প্রয়োগ করলো। যেহেতু এই পাখায় বেশি বল প্রয়োগ করছে, তো এই পাখা থেকে প্রতিক্রিয়াটাও কি হবে, বেশি হবে, তো হচ্ছে কম বল প্রয়োগের দিকে কাত হয়ে যাবে, এই দিক দিয়ে সে চলে যাবে। মনে করো এই পাখায় বেশি বল প্রয়োগ করলো, এই পাখায় কম বল প্রয়োগ করলো, যেহেতু এই পাখায় বেশি বল প্রয়োগ করছে, এই পাখা থেকে প্রতিক্রিয়াটাও কি হবে, বেশি হবে, তো হচ্ছে কম বলের দিকে কাত হয়ে যাবে, শব্দ হচ্ছে এদিকে যাবে। এখন যদি এমন হয় যে সে কোনো বলই প্রয়োগ করলো না, তো প্রতিক্রিয়া আসবে না, তখন পাখি আর উঠতে পারবে না। এই কারণে বায়ু শূন্য স্থানে পাখি উঠতে পারে না, কারণ বায়ু শূন্য স্থান থেকে যখন প্রতিক্রিয়া আসবে না,
তখন সে উঠতে পারে না। তার মানে পাখি যে আকাশে উড়ে সেটা কি প্রতিক্রিয়ার কারণে, বাতাস থেকে যে প্রতিক্রিয়া হয় এই প্রতিক্রিয়া বলটার কারণে সে পাখি সামনের দিকে আগায় যায়। তো শীটের মধ্যে আমি অনেক সুন্দর করে লিখছি, সবাই শীটের মধ্যে উত্তরটা একটু রিডিং করে নাও। শীটের মধ্যে পাখির আকাশে ওটা অনেক সুন্দর করে আমি লিখছি, সবাই শীটের মধ্যে পাখির আকাশে ওটা একটু রিডিং করো, ইম্পর্টেন্ট অনুধাবন আসে। এখন আমরা আলোচনা করব মহাশূন্য অভিযান। মহাশূন্য অভিযান বা রকেটের গতি। মহাশূন্য অভিযান বা রকেটের গতি, একটু তোমাকে মনোযোগ শুনতে হবে। একটি রকেট মহাশূন্যে, মনে করো একটা রকেট মহাশূন্যে গতিশীল, ফলে বাতাসের বাধা, একটা রকেট মহাশূন্যে কি গতিশীল, তার মানে সে কি বাতাসের বাধা, অভিকর্ষের প্রভাব উপেক্ষা করে সে উপরে উঠতেছে। সে একটা রকেট কি মহাশূন্যে গতিশীল, তার মানে সে কি বাতাসের বাধা উপেক্ষা করতেছে, অভিকর্ষের প্রভাব উপেক্ষা, কারণ অভিকর্ষ বল কি একটা বস্তু যদি ছেড়ে দেওয়া সে নিচের দিকে পড়ে, তারপরে সে অভিকর্ষের প্রভাব উপেক্ষা করতেছে। আমরা একটা রকেটকে যদি গতিশীল ধরি তাহলে আমরা কি বলতে পারি, যে ফলে বাতাসের বাধা এবং অভিকর্ষের প্রভাব উপেক্ষা করা যায়। যেহেতু রকেট থেকে গ্যাস নির্গমনের ফলে গ্যাসের গতির বিপরীত দিকে, মনে করো এই যে রকেট, এখানে কি থাকে, এখান থেকে গ্যাস কি হয় নির্গত হয় এবং সে কোন দিকে যায়, সামনে দিকে আগায় যায়। এখান থেকে গ্যাস নির্গত হয় কোন দিকে আগায় যায়, সামনে দিকে আগায় যায়। তার মানে কি, তার মানে বিষয়টা হলো এরকম যে রকেট থেকে গ্যাস নির্গমনের ফলে গ্যাসের গতির বিপরীত দিকে রকেটের উপর একটি বল বা ধাক্কার সৃষ্টি হয়। রকেটের থেকে কি হয়, গ্যাস নির্গত হয়, রকেট থেকে কি হয়, গ্যাস নির্গত হয়। এই গ্যাস নির্গমনের ফলে গ্যাসের বিপরীত দিকে রকেটের উপর কি একটা বল বা ধাক্কার সৃষ্টি হয়, ফলে রকেট দ্রুত গতিতে কোন দিকে যায়, সামনের দিকে যায়। মনে করো এই রকেট থেকে কি হয়, গ্যাস নির্গমন হয়, এই গ্যাস নির্গমনের ফলে রকেটের গতির বিপরীত দিকে উপরে একটি কি করে বল বা ধাক্কার সৃষ্টি হয়, এবং এই বল বা ধাক্কার কারণে সে কি রকেটটা কি যায়, সামনের দিকে আগায় যায়। এখন ইকুয়েশন লিখি, এই মহাশূন্য অভিযান বেশ কয়েকটা অঙ্ক আছে, ইকুয়েশন একটু খেয়াল করো। F ইকুয়াল m dm by dt minus mg, F ইকুয়াল v dm by dt minus mg। এই mg হলো অভিকর্ষ বল, mg কি অভিকর্ষ বল। রকেট যে উপরে যায় এই অভিকর্ষ বলটাকে তো উপেক্ষা করে যায়, রকেট যে মহাকাশে যায় এই বলটাকে উপেক্ষা করে সে কোন দিকে যায়, উপরের দিকে যায়, এটা অভিকর্ষ বল। এই কারণে এটা কি মাইনাস, কারণ এই বলটাকে উপেক্ষা করে সে উপরের দিকে যায়। এখানে এফটাই কি, যে আমরা যে একটু বলছি যে বল বা ধাক্কার সৃষ্টি হয়, এই এফটাই হলো বল বা ধাক্কা। গ্যাস নির্গমনের ফলে যে বল বা ধাক্কাটা হয় সেটা হলো এফ। ভি হলো রকেটের গতি বা গ্যাস নির্গমনের গতি বা বেগ। ডিএম বাই ডিটি হলো জ্বালানির হার। ডিএম বাই ডিটি হলো জ্বালানির হার। জ্বালানির হার মানে হলো প্রতি সেকেন্ডে কি পরিমাণ জ্বালানি খরচ হয়। এই ডিএম বাই ডিটি হলো জ্বালানির হার, প্রতি সেকেন্ডে কি পরিমাণ জ্বালানি খরচ হয়। বাচ্চারা অঙ্ক করার সময় যদি প্রশ্নের মধ্যে বলা থাকে অভিকর্ষ স্তরণ বা ঊর্ধ্বমুখী ত্বরণ, অভিকর্ষ স্তরণ বা ঊর্ধ্বমুখী ত্বরণ, তাহলে তুমি অঙ্ক করার সময় এই এমজিটা লিখবা, অন্যথায় এমজি লেখার দরকার নাই, শুধুমাত্র কি লিখবা, এফ ইকুয়াল ভি ডিএম বাই ডিটি। কারণ আমরা জানি রকেট যে মহাকাশে যায় সে অবশ্যই অভিকর্ষ বল বা বাতাসের বাধা উপেক্ষা করে সে উপরের দিকে যায়, এখানে অভিকর্ষ বল উপেক্ষা করে যায়, এই কারণে আমরা মাইনাস এমজিটা লিখি। এখন তুমি অঙ্ক করার সময় মনোযোগ কথাগুলো শোনো,
অঙ্ক করার সময় প্রশ্নের মধ্যে যদি অভিকর্ষ ত্বরণ বা ঊর্ধ্বমুখী ত্বরণ এই কথাগুলো উল্লেখ থাকে, স্পষ্ট করে উল্লেখ থাকে, তাহলে তুমি -mg লিখবা। অন্যথায় অন্যথায় -mg লেখার প্রয়োজন নেই অঙ্ক করার সময়। যদি প্রশ্নের মধ্যে স্পষ্ট করে লেখা থাকে অভিকর্ষ ত্বরণ বা ঊর্ধ্বমুখী ত্বরণ কোথাও লেখা থাকে, তাহলে তুমি অভিকর্ষ ত্বরণ বা ঊর্ধ্বমুখী ত্বরণ কথা লেখা থাকলে -mg লিখবা। অন্যথায় -mg লেখার প্রয়োজন নাই। তখন কেমনি করবা? F = v dm/dt। আর অভিকর্ষ ত্বরণ বা ঊর্ধ্বমুখী ত্বরণ এই কথাটা বলা থাকলেই শুধুমাত্র -mg লিখবা, অন্যথায় -mg লেখার প্রয়োজন নেই। বাকি কথাগুলো আমরা অঙ্ক করতে করতে বুঝি। ম্যাথ 1, একটি রকেট প্রতি সেকেন্ডে 0.07 কেজি জ্বালানি খরচ করে। রকেট প্রতি সেকেন্ডে 0.07 কেজি জ্বালানি খরচ করে। রকেট থেকে নির্গত গ্যাসের বেগ 100 কিলোমিটার/সেকেন্ড হলে রকেটের উপর কত বল ক্রিয়া করে? কত বল ক্রিয়া করে? এখানে অভিকর্ষ বলের প্রভাব উপেক্ষা করে। একদম সহজ অঙ্ক এগুলা, মনোযোগ দিয়ে খেয়াল করো। প্রতি সেকেন্ডে এত কেজি জ্বালানি খরচ হয়, তার মানে জ্বালানির হার মানে কি? প্রতি সেকেন্ডে কি পরিমাণ জ্বালানি খরচ হয়? তো প্রতি সেকেন্ডে এত কেজি জ্বালানি খরচ হয় 0.07, প্রতি সেকেন্ডে এত কেজি জ্বালানি খরচ হয়। নির্গত গ্যাসের বেগ দেওয়া আছে 100 কিলোমিটার/সেকেন্ড। 100 কিলোমিটার/সেকেন্ড। তোমাকে বলের মানটা বের করতে বলছে। আমরা জানি F = v dm/dt। এখানে তো প্রশ্নে বলেই দিছে অভিকর্ষ বলের প্রভাব উপেক্ষা করে। যদি নাও বলতো আমরা কিন্তু এখানে -mg লিখতাম না, কারণ এখানে প্রশ্নের মধ্যে কোথাও ঊর্ধ্বমুখী ত্বরণ, অভিকর্ষ ত্বরণের কথা বলা নাই। যদিও এখানে বলে দিছে অভিকর্ষ বলের প্রভাব উপেক্ষা করে, এবার -mgটা কি বাদ, প্রশ্ন বলে দিছে। যদি নাও বলতো তাহলেও কিন্তু আমরা লিখতাম না। কেন লিখতাম না? কারণ এখানে অভিকর্ষ ত্বরণ বা ঊর্ধ্বমুখী ত্বরণ কোথাও লেখা নাই। v এর মান, dm/dt এর মান এত নিউটন। তো দেখো একদম সহজ অঙ্ক। আমরা এরকম আরো একটা অঙ্ক দেখি।
আমরা আরো একটা এক্সাম্পল দেখি। একটি রকেটের প্রাথমিক ভর একটি রকেটের প্রাথমিক ভর দেয়া আছে 4000 কেজি। রকেট থেকে 15 কেজি পার সেকেন্ড হারে গ্যাস নির্গত হচ্ছে। গ্যাসের আপেক্ষিক বেগ গ্যাসের এইট কিলোমিটার পার সেকেন্ড হলে দুই মিনিট পরে রকেটটির ত্বরণ কত? দুই মিনিট পর রকেটটির ত্বরণ কত? দেয়া আছে জ্বালানির হার মানে প্রতি সেকেন্ডে এতটুকু জ্বালানি খরচ হয়, এত কেজি পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে এতটুকু জ্বালানি খরচ হয়। বেগের মানটা দেয়া আছে 8 কিলোমিটার পার সেকেন্ড বা এত মিটার পার সেকেন্ড। দেয়া আছে প্রাথমিক ভর 4000 কেজি। তাহলে 2 মিনিট পর ভর। বাচ্চারা, তোমার প্রশ্ন বলছে 2 মিনিট পরে ত্বরণ কত? 2 মিনিট পরে ত্বরণ কত? তাহলে তুমি জানো এফ ইকুয়াল এম ই, তুমি জানো এফ ইকুয়াল এম ই, তাহলে ভরটাও কি লাগবে? 2 মিনিট পরের ভর। তো প্রথম ভর ছিল এত, প্রাথমিক ভর ছিল এত। এখন 2 মিনিটে দাদা বাচ্চা খেয়াল করো, প্রতি সেকেন্ডে এতটুকু জ্বালানি খরচ হয়। তার মানে 2 মিনিটে কতটুকু জ্বালানি খরচ হবে? দাদা 1 সেকেন্ড, বাচ্চা খেয়াল করো, 1 সেকেন্ডে 15 কেজি জ্বালানি খরচ হয়। 1 সেকেন্ডে 15 কেজি জ্বালানি খরচ হয়। তার মানে 2 মিনিট বা এত সেকেন্ডে কতটুকু জ্বালানি খরচ হবে? এত কেজি জ্বালানি খরচ হবে। তার মানে তোমার প্রথম ভর ছিল 4000 কেজি। 2 মিনিটে তুমি এতটুকু জ্বালানি খরচ করছো, তো 2 মিনিট পর তোমার ভর আছে কত? বিয়োগ দিবা না? বিয়োগ দিতে কত আসে? 2200 কেজি। আমার কথা তুমি বুঝতে পারছো কিনা? তাহলে প্রাথমিক ভর ছিল 4000 কেজি। প্রশ্নে বলছে 2 মিনিট পরে ত্বরণ কত? তাহলে ভরটাও কি লাগবে? 2 মিনিট পরের ভর। তো প্রতি সেকেন্ডে তুমি 15 কেজি হ্রাস পায়। তো 2 মিনিটে কতটুকু হ্রাস পায়? এতটুকু হ্রাস পায়। তাহলে 2 মিনিট পরে ভর আছে কতটুকু? প্রথম ছিল এত কেজি, 2 মিনিটে এতটুকু হ্রাস পাইছে, তাহলে বিয়োগ 2200 কেজি। প্রশ্নে তোমাকে ত্বরণের মান বের করতে বলছে। কথাটা তুমি বুঝতে পারছো কিনা? যে 1 সেকেন্ডে 15 কেজি যদি হয়, 2 মিনিটে কত কেজি? এত কেজি।
তাহলে প্রথম ভর ছিল এত, 2 মিনিট এত করে হ্রাস পাইছে 2200 কেজি। আমরা জানি তো কোথাও প্রশ্নের মধ্যে কোথাও অভিকর্ষজ ত্বরণ বা ঊর্ধ্বমুখী ত্বরণ এসব কথা কিন্তু বলা নাই, যেহেতু বলা নাই এম ডিএম বাই ডিটি। এফ সমান তুমি কি জানো, এম এ, ভি ডিএম বাই ডিটি। তাহলে এ সমান কত, ভি বাই এম ডিএম বাই ডিটি। ভি এর মান 8 × 10⁻³ এম এর মান 2200 আর এই ডিএম বাই ডিটির মান কত 15। যে মানটা আসবে এটাই তোমার কি আনসার। প্রশ্ন বলছে 2 মিনিট বোঝার বিষয় শুধু এতটুকু জায়গা। প্রথম ভর ছিল 4000 কেজি, তো 2 মিনিট পর তার ভর কত, তো প্রতি সেকেন্ডে যদি এতটুকু জ্বালানি খরচ হয়, 2 মিনিট এতটুকু খরচ হচ্ছে, 2 মিনিট পর আসে কতটুকু বিয়োগ করে বাকিটুকু তুমি আগেই বুঝছিলে। এরকম আমরা আরো একটা ম্যাথ দেখি। ম্যাথ 3। একটি রকেট ঊর্ধ্বমুখী যাত্রার প্রথম 2 সেকেন্ডে এর ভরের এত অংশ হারায়। রকেট হতে নিষ্ক্রান্ত গ্যাসের গতিবেগ রকেট হতে নিষ্ক্রান্ত গ্যাসের গতিবেগ 2500 ms ইনভার্স হলে রকেটের ত্বরণ কত? রকেটের ত্বরণ কত? সলভ। খেয়াল করো, প্রশ্নের মধ্যে খেয়াল করো যে 2 সেকেন্ডে ভরে এত অংশ হারায়। প্রশ্ন মতে 2 সেকেন্ডে ভর আমরা যদি এম ধরি ভর এম, তাহলে 2 সেকেন্ডে ভরের এত অংশ হারায়। তার বাচ্চারা 1 সেকেন্ডে কতটুকু হারাচ্ছে? এত অংশ হারায়। সুতরাং জ্বালানির হার মানে কি প্রতি সেকেন্ডের হিসাব। জ্বালানির হার মানে কি প্রতি সেকেন্ডের হিসাব। এই কারণে মান দেওয়া ছিল 2 সেকেন্ডে, আমরা 1 সেকেন্ডে বের করছি। তখন জ্বালানির হার কত হচ্ছে m/100। 1 সেকেন্ডে এতটুকু হারায়, প্রতি সেকেন্ডে যেটা হারায় সেটা তো জ্বালানির হার। প্রশ্নের মধ্যে তোমার বেগের মান দেওয়া আছে 2500। প্রশ্নে বলছে ত্বরণ কত?
আমরা জানি F ইকুয়াল ভি ডিএম বাই ডিটি। এই যে ঊর্ধ্বমুখী ত্বরণ বা ঊর্ধ্বমুখী যাত্রা বা অভিকর্ষ ত্বরণ কথা বলা থাকলে এই এম যেটা লিখতে হবে। ঊর্ধ্বমুখী ত্বরণ, অভিকর্ষ ত্বরণ, ঊর্ধ্বমুখী যাত্রা এই কথা বলা থাকলে এম যেটা লিখতে হবে। এফ সমান কত? এম এ। যদি তুমি এম দিয়ে ভাগ দিয়ে ফেলো, এম দিয়ে ভাগ দিলে কত হচ্ছে? ভি বাই এম। এম দিয়ে ভাগ, এম দিয়ে ভাগ, এম দিয়ে ভাগ, এম দিয়ে ভাগ, এম দিয়ে ভাগ এ থাকলো, এম দিয়ে ভাগ এই যে এম, এম দিয়ে ভাগ এই যে জি। ভি এর মান 2500, ডি এম বাই ডিটির মান এম বাই 100, জি এর মান 9.82, এম এম কাটা কত হয়ে গেল? 25 মাইনাস 9.8, 15.2। তাহলে আমি তোমাকে কিন্তু সূত্রগুলো প্রথমে বারবার বলতেছি, প্রশ্নের মধ্যে ঊর্ধ্বমুখী ত্বরণ বা অভিকর্ষ ত্বরণ বা ঊর্ধ্বমুখী যাত্রা এই কথাগুলো বলা থাকলে এমজিটা লিখবা, অন্যথায় এমজি লেখার প্রয়োজন নেই। আশা করি তুমি বুঝতে পারছো। এই অঙ্কটা বোঝানো লাইন হলো এই 3 লাইন, এই 3টা লাইন হলো বোঝানো। 2 সেকেন্ডে দেওয়া আছে, তুমি 1 সেকেন্ডে বের করছো। কেন 1 সেকেন্ডে বের করছো? কারণ জ্বালানির হার মানে কি? প্রতি সেকেন্ড। কারণ 2 সেকেন্ডে দেওয়া আছে, তুমি 1 সেকেন্ডে বের করছো। 1 সেকেন্ড মানে কি? প্রতি সেকেন্ড মানে হার বের করছো। আরো একটা অঙ্ক দেখি, তাহলে একটু ক্লিয়ার হবে তোমার। তুমি মাত্র যে অঙ্কগুলো করলা এগুলো উদ্দীপক আকারে কিভাবে আসতে পারে এরকম দেখি, একটা উদ্দীপক দেখি। উদ্দীপক, এক 1000 কেজি ভরের একটি রকেটকে উলম্ব ভাবে উৎক্ষেপণ করতে হবে। উৎক্ষেপণ করতে হবে জ্বালানি দহনে উৎপন্ন গ্যাসের নির্গমন বেগ 800 ms ইনভার্স। কি হারে গ্যাস নির্গত হলে রকেটটি নিজের ওজনকে অতিক্রম করে ঠিক উড়তে সক্ষম হবে। কি হারে গ্যাস নির্গত হলে গ্যাস নির্গত হলে রকেটটি শুরুতে
অভিকর্ষজ ত্বরণের অভিকর্ষজ ত্বরণের দ্বিগুণ ত্বরণ পাবে। সবাই প্রশ্নটা একটু পড়ে নাও ভালো করে। প্রশ্নে বলছে 1000 কেজি ভরের একটি রকেটকে উল্লম্বভাবে উৎক্ষেপণ করতে হবে। জ্বালানি দহনে উৎপন্ন গ্যাসের নির্গমন বেগও দেয়া আছে। কি হারে গ্যাস নির্গত হলে রকেটটি নিজের ওজনকে অতিক্রম করবে? কি হারে গ্যাস নির্গত হলে রকেটটি নিজের ওজনকে অতিক্রম করবে? বাচ্চারা, রকেটটি নিজের ওজন অতিক্রম রকেটটি নিজের ওজন অতিক্রম করে উঠতে সক্ষম হবে যদি রকেটটি নিজের ওজন অতিক্রম করে উঠতে সক্ষম হবে যদি রকেটটি নিজের ওজন অতিক্রম করে উঠতে সক্ষম হবে যদি রকেটটি নিজের ওজন অতিক্রম করে উঠতে সক্ষম হবে যদি জ্বালানি দহনে উৎপন্ন গ্যাসের নির্গমনের ফলে, যদি শোনো, মনে করো তুমি রকেটটাকে তুমি মহাকাশে পাঠাতে চাও, মহাশূন্যে পাঠাতে চাও। এখন এখানে তোমার জ্বালানি দহন হচ্ছে, এখান থেকে তোমার একটা বল বা ধাক্কা দিবে, রকেটের উপরে যাবে। এখন এই ধাক্কার মানটা যদি তার ওজনের সমান অথবা তার থেকে বেশি হয়, তার ওজন রকেটের ওজনের সমান এবং তার থেকে বেশি হয়, রকেটটা কি উঠতে সক্ষম হবে। কিন্তু তার ওজন যদি ধাক্কাটা যদি তার ওজন থেকে কম হয়ে যায়, তাহলে তো সে উঠতে সক্ষম হবে না। তার ওজনের যদি সমান বা তার থেকে বেশি হয়, তাহলে কি উঠতে সক্ষম হবে। আমি এই কথাটা এখানে লিখতে চাইতেছি, রকেটের নিজের ওজন অতিক্রম করে উঠতে সক্ষম হবে যদি জ্বালানি দহনে উৎপন্ন গ্যাসের এগুলো তোমার পরীক্ষার খাতায় লিখতে পারলে ভালো, না লিখলেও যদি তুমি লিখে দাও প্রশ্ন মধ্যে, তাহলে কোনো প্রবলেম নাই, লিখতে পারলে ভালো। জ্বালানি দহনে উৎপন্ন গ্যাসের নির্গমনের ফলে সৃষ্ট ঘাত লিখে দিই আমি। নির্গমনের ফলে সৃষ্ট ঘাত রকেটের ওজনের সমান হয়। বাচ্চারা, রকেটটি নিজের ওজন অতিক্রম করে উঠতে সক্ষম হবে যদি জ্বালানি দহনে উৎপন্ন গ্যাসের নির্গমনের ফলে সৃষ্ট ঘাতটা রকেটের ওজনের সমান হয়, তার থেকে বেশি হলেও কিন্তু উঠতে সক্ষম হবে, সমান হলেও তার থেকে বেশি হলেও। তাহলে তুমি কি জানো? অর্থাৎ তুমি জানতো তো এটা এফ ইকুয়াল কত এম ডিভি বাই কত ডিটি। কারণ প্রশ্ন বলছে এই যে এই ধাক্কাটা ধাক্কাটা কার সমান হতে হবে? রকেটের ওজনের সমান হতে হবে। তো রকেটের ওজনটা কত? রকেটের ওজনটা কি? এমজি। তাহলে অর্থাৎ উঠতে সক্ষম হবে যদি এটা কি হয়, কার সমান হয়? রকেটের ওজনের সমান হয়। আর রকেটের ওজনটা কত? এমজি। তাহলে বাচ্চারা, এখান থেকে ডিএম বাই ডিটি তুমি যদি বের করতে চাও, এমজি বাই কত ভি। এম এর মান দেয়া আছে কত? 1000। বেগের মান দেয়া আছে কত? 800। এখান থেকে তোমার যে মানটা পাবা সেটি তোমার কি হবে? আনসার। প্রশ্ন বলছে কি হারে গ্যাস নির্গত হলে, তার মানে তোমাকে কি বের করতে বলছে? জ্বালানির হার। কি হারে গ্যাস নির্গত করতে বলছে, তার মানে কি বের করতে বলছে? জ্বালানির হার তোমাকে বের করতে বলছে। তার মানে রকেটটি উঠতে সক্ষম হবে যদি
যে জ্বালানি দহনে উৎপন্ন গ্যাসের নির্গমনের ফলে সৃষ্ট ঘাত, মানে সৃষ্ট ধাক্কাটা বা সৃষ্ট বলটা যদি কি হয় রকেটের ওজনের সমান হয়, মানে গ্যাস গ্যাস যে তোমার দহন হচ্ছে, গ্যাস থেকে তোমার যে একটা তোমার এই গ্যাসটা এদিকে নির্গমন হচ্ছে আর রকেট উপরের দিকে যাবে, এখান থেকে যে ধাক্কাটা হবে, এই ধাক্কাটা যদি কি হয় রকেটের ওজনের সমান হয়, ধাক্কাটা যদি কি হয় রকেটের ওজনের সমান হয়, তাহলে সে উঠতে কি হবে সক্ষম হবে। তাহলে এই ধাক্কা মানে তো ধাক্কা বা বল, এফ সমান তুমি কি জানো এম সরি ভি ডিএম বাই কত ডিটি, এটা তো প্রযুক্ত বল বা ধাক্কাটাই কি ভি ডিএম বাই ডিটি। এটা কার সমান হয় রকেটের ওজনের সমান হয়, তাহলে এটা সমান কি রকেটটার ওজন, ওজন মানে তো এমজি, আমরা ডিএম বাই ডিটা প্রশ্নের মধ্যে 1 নম্বরে এই ডিএম বাই ডিটি বের করতে বলছে, প্রত্যেকটা মান দেওয়া আছে, ডিএম বাই ডিটি আমরা বের করলাম। এখন আমরা 2 নম্বরতে যাব। 2 নম্বর বলছে কি হারে গ্যাস নির্গত হলে, এখানেও কিন্তু তোমাকে ডিএম বাই ডিটি বের করতে বলছে। রকেটটি শুরুতে অভিকর্ষ ত্বরণের দ্বিগুণ ত্বরণ পাবে, মানে অভিকর্ষ ত্বরণের মানটা কি হবে, অভিকর্ষ ত্বরণের মানটা কি হবে দ্বিগুণ হবে। তাহলে আমরা ধরলাম রকেটের ঊর্ধ্বমুখী ত্বরণ এ হলে, 2 নম্বরটা রকেটের ঊর্ধ্বমুখী ত্বরণ এ হলে, অর্থাৎ তুমি জানো এফ ইকুয়াল কত ভি ডিএম বাই ডিটি। আমি তোমাকে বলছিলাম অভিকর্ষ ত্বরণ বা ঊর্ধ্বমুখী ত্বরণ কথা বলা থাকলে তোমাকে মাইনাস এম জি লিখতে হবে, মাইনাস এম জি লিখতে হবে। যেহেতু আমরা বলছি ত্বরণ এ, ত্বরণ যেহেতু বলছি এ, তো তুমি এফ এর জায়গায় কি লিখতে পারো এম এ, এফ এর জায়গায় কি লিখতে পারো তুমি এম। তো বাচ্চারা আমরা জানি এফ ইকুয়াল ভি ডিএম বাই ডিটি, অভিকর্ষ ত্বরণ বা ঊর্ধ্বমুখী ত্বরণ কথা বলা থাকলে আমরা মাইনাস এম জিটা লিখি। এই ক নাম্বারটা যখন করছো এখানে কিন্তু অভিকর্ষ ত্বরণ বা ঊর্ধ্বমুখী ত্বরণ কথা বলা নাই, তুমি কিন্তু এমজি লেখো নাই, কিন্তু খ নাম্বারটা যখন তুমি করতেছো অভিকর্ষ ত্বরণ কথা বলা আছে, এমজিটা তুমি লেখছো। তাহলে তুমি যদি কি করো এম দিয়ে ভাগ দেও, এম দিয়ে ভাগ দেও, এম দিয়ে ভাগ, এম দিয়ে ভাগ, এম দিয়ে ভাগ, ভি বাই এম ডিএম বাই ডিটি এ প্লাস জি, ডিএম বাই ডিটি এম বাই ভি এ প্লাস জি। প্রশ্ন মতে বলছে এই ত্বরণটা শুরুতে যে ত্বরণটা অভিকর্ষ ত্বরণে কি হবে দ্বিগুণ হবে, এই ত্বরণটা কি হবে, এই যে ঊর্ধ্বমুখী যে ত্বরণটা, এই ত্বরণটা কি হবে অভিকর্ষ ত্বরণের দ্বিগুণ। প্রশ্ন মতে এই ত্বরণটা কি হবে অভিকর্ষ ত্বরণের দ্বিগুণ, অভিকর্ষ ত্বরণের দ্বিগুণ ত্বরণ হবে, অভিকর্ষ ত্বরণের দ্বিগুণ ত্বরণ এ সমান কত 2g, এম বাই ভি 2g, এম বাই ভি ইন্টু 3g। এম এর মান দেয়া আছে 1000 কেজি, ভি এর মান দেয়া আছে 800, জি এর মান কত 9.8, এই মানটাই হবে তোমার। তাহলে বাচ্চারা তোমার এই রকেটের মহাশূন্য অভিযান বা রকেটের গতির অঙ্কগুলা সূত্রগুলা কি করছো তুমি, ভি ডিএম বাই ডিটি, এই ডিএম বাই ডিটি হলো জ্বালানির হার, এফটা হলো প্রযুক্ত বল বা ধাক্কা, বিটা হলো নির্গত গ্যাসের বেগ। যদি প্রশ্নের মধ্যে অভিকর্ষ ত্বরণ বা ঊর্ধ্বমুখী ত্বরণ কথা বলা থাকে তাহলে তুমি এখানে মাইনাস এমজিটা লিখবা, অন্যথায় মাইনাস এমজিটা লেখার দরকার নেই। তাহলে আজকে এতটুকুই থাকবে, আমরা নিউটনের গতিসূত্রের ব্যবহার পড়ছি। নিউটনের গতিসূত্রের ব্যবহারের ক্ষেত্রে প্রথম পড়ছ অ্যাথলেটের লং জাম্প, 2 নাম্বার পড়ছ বন্দুক থেকে গুলি ছোড়া, 3 নাম্বার পড়ছ পাখির আকাশে উড়া, 4 নাম্বার পড়ছ মহাশূন্য অভিযান, বা রকেটের গতি, 5 নাম্বার
নৌকার গুণ টানা, এটা আমরা ভেক্টর অধ্যায়ে পড়ে ফেলছিলাম। এই কারণে আজকে ক্লাসে আলোচনা করি নাই, কারণ এটা ভেক্টর বিভাজন দিয়ে পড়তে হয়। এরপরে আমরা ঘোড়ার গাড়ির চলাচল, ঘোড়ার গাড়ির চলাচল। আজকে ক্লাসে নিউটনের গতিসূত্রের ব্যবহার করছি। নিউটনের গতিসূত্রের ব্যবহার, এই 6টা নিয়ে আমরা আজকে আলোচনা করছি। আজকে এতটুকুই থাকবে। আজকে ক্লাসটা বাসায় অনেক যত্ন করে সহকারে শেষ করো। অনেক সময় নিয়ে বুঝে বুঝে পড়তে চেষ্টা করবা। অনেক সময় নিয়ে বুঝে বুঝে না পড়লে আজকে পড়াটা কিন্তু তোমার বেশি দিন মাথায় থাকবে না। আজকে ক্লাসের পড়াটা অনেক সময় নিয়ে বাসায় সবাই পড়ো। আজকে এতটুকুই থাকুক। ভালো থাকো, সুস্থ থাকো।